হোস্টেলে কেমন একটা থমথমে ভাব। এমনিতেই খুব হইহল্লা না হলেও যে স্বাভাবিক চেহারাটা থাকে সেটা নেই। সবাই গুজগুজ করছে ছোট ছোট দলে বিভক্ত হয়ে, যেন মারাত্মক কিছু হয়ে গেছে। ওকে দেখতে পেয়ে গোবিন্দ এগিয়ে এলো। আজকে এখানে একটা কেস হয়েছে। কেস? কি কেস? অনিমেষ তাকালো। অ্যাসিস্ট্যান্ট সুপারের ঘরে মহিলা এসেছেন। আচ্ছা, কখন? অনিমেষ হেসে ফেলল। সেই সন্ধেবেলায় স্টিল চালিয়ে যাচ্ছে। উষ্ণা গোবিন্দর গলায়। তাতে কি হয়েছে? অনিমেষের মজা লাগছিল। কি হয়েছে মানে? এই হোস্টেলের রুলস অ্যান্ড রেগুলেশনে স্পষ্ট লেখা আছে, কারোর ঘরে মেয়ে আসা চলবে না। সে মা কিংবা বোন যাই হোক না কেন। আমাদের প্রত্যেকের বেলায় নিয়মটা কড়াকড়ি করে রাখা হয়েছে। এস ব্যাচেলার, ওর ক্ষেত্রে তা শিথিল হবে কেন? কথাটা ঠিক। এ নিয়ে কিছুদিন আগে থম্বটোর বন্ধুর সঙ্গে ওর কথা হয়েছিল। ছেলেটা ব্যবস্থাটাকে গালাগালি দিচ্ছিল। নিয়ম যা তা সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। প্রত্যেক ব্যবস্থার সাদা কালো দুটো দিকই আছে। তা নিয়ে অসন্তোষ থাকলেও লোকে মেনে নেয় যখন দেখে সবাই একই নিয়মে নিয়ন্ত্রিত। এক্ষেত্রে এস নিয়ম ভেঙে নিশ্চয়ই অন্যায় করেছেন। তবু কে বলতে চাইলো যিনি এসেছেন তিনি ওর মা বা বোন নয় তো? গোবিন্দর সঙ্গে ততক্ষণে আরো অনেকেই জুটে গেছে। এতক্ষণ ধরে ব্যাপারটা নিয়ে ওরা জটলা করছিল, ফুঁসছিল, কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। এখন অনিমেষকে দেখতে পেয়ে অনেকেরই দেখা বা শোনা দৃশ্যটার কথা মনে পড়ল। ইউনিভার্সিটির জিএস এর সঙ্গে অনিমেষের যোগাযোগ এবং পুলিশের গুলিতে একদা আহত হওয়ার গল্প। গোবিন্দ বলল, তুমি খেপেছো, সেরকম হলে আমরা কিচ্ছু বলতাম না। শ্রীলা এসেছে। সে আবার কে? স্কটিশের মক্ষী রানী, ফোর্থ ইয়ারের পাস্ট ক্যান্ডিডেট। দারুণ অভিনয় করে। ব্যাপারটা ভালো লাগলো না অনিমেষের, কিন্তু এদের এতখানি উত্তেজনার তেমন কি কারণ আছে বোধগম্য হচ্ছিল না। ও শান্ত গলায় জিজ্ঞাসা করল, সুপারকে ব্যাপারটা জানিয়েছো? সুপার নেই, তাছাড়া সুপার কি আর এএস এর এগেনস্টে স্টেপ নেবে? ওরা সব এক জাতের লোক। ভিড়ের মধ্যে একটা গলা চেঁচিয়ে উঠল। অনিমেষ বলল, বেশ, তোমরা কি করতে চাও? মেয়েটাকে এখান থেকে বেরোতে দেবো না। একজন বেশ দৃঢ় গলায় জানালো, সেটা অন্যায় হবে। সুপারের কাছে একটা রিটেন কমপ্লেন করলে হয় না, সবাই সই করব। আর একটা গলা মিনমিন করলো, ছিঁড়ে ফেলবে, কোনো কাজ হবে না। শালা প্রতি মাসে 1000 টাকা মারছে আমাদের কলা দেখিয়ে, ও করবে সুবিচার? মাইরি, মার্বেল প্যালেসে বিক্রিদের এর চেয়ে ভালো খাবার দেয়। ডালনা তো আমাশার পায়খানা। মাছগুলো ব্লেড দিয়ে কেটে আনে। অনিমেষ হাত তুলে সবাইকে থামালো। গোলমালটা বাড়তে শুরু করলে কোথায় গিয়ে শেষ হবে তার ঠিক নেই। সে বলল, ব্যাপারটা যদি আমার ওপর ছেড়ে দাও তাহলে আমি চেষ্টা করতে পারি। আমি প্রথমে এএস এর সঙ্গে কথা বলবো। তোমরা কি সঙ্গে যাবে আমার? দেখা গেল সবাই একসঙ্গে যেতে চাইছে। এত লোকে গেলে কথা বলা যাবে না। গোবিন্দ আরেকটি অবাঙালি ছেলেকে সঙ্গে নিয়ে অনিমেষ কথা বলতে যাবে ঠিক করলো। বাকি সবাই সিঁড়িতে অপেক্ষা করবে। ত্রিদীপকে এই ক্ষুব্ধদের মধ্যে দেখতে পাচ্ছিল না সে। হয়তো হোস্টেলে নেই, কিংবা সে এইসব বারোয়ারি ঝামেলা পছন্দ করে না। হোস্টেলের সবাই ভিড় করে এসেছে, কিন্তু থম্বটোর বন্ধু বা থম্বটো আসেনি। যদিও অবাঙালি ছাত্রদের সংখ্যা কম নয়। এবারে থম্বটোর বন্ধুর অভিযোগ সবচেয়ে বেশি হওয়া উচিত ছিল। দোতলায় উঠতেই অনিমেষ থম্বটোকে দেখতে পেল। রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে আছে। অনিমেষ হেসে জিজ্ঞাসা করলো, হ্যালো, হোয়ার ইজ ইয়োর ফ্রেন্ড? উত্তরে দুকান নাচিয়ে ঘাড় নেড়ে জানালো থম্বটো সে জানে না। অনিমেষ একবার ভাবল থম্বটোর সঙ্গে এ ব্যাপারে কথা বলবে কিনা, কিন্তু সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত পাল্টালো। সেটা হয়তো থম্বটো বিদেশি বলে, কিংবা ব্যাপারটাকে অতটা গুরুত্ব দেওয়া উচিত নয় তাই। অ্যাসিস্ট্যান্ট সুপারের ঘরটা একদম কোণার দিকে। বড় ঘর, সঙ্গে বাথরুম আছে। এই কোণা থেকে তাকালে হোস্টেলের অর্ধেকটা দেখা যায়। সুপারিনটেনডেন্ট থাকেন ঠিক বিপরীত দিকের দোতলায়। তার জানলা থেকে হোস্টেলের বাকি অংশটা চোখে পড়ে। ব্যবস্থাটা এইভাবে করা যাতে দুজনের চোখের ওপরে ছেলেরা থাকে। এখন অ্যাসিস্ট্যান্ট সুপারের ঘরের একটা দরজা ভেজানো। পর্দার ফাঁক দিয়ে আলো আসছে বাইরে। অনিমেষেরা দরজার বাইরে এসে দাঁড়াতেই গোবিন্দ বলল, চলো, আচমকা ঢুকে হাতে নাতে ধরে ফেলি।
অবাক হয়ে অনিমেষ জিজ্ঞাসা করলো, কি ধরবে? মেয়েটি তো আছেই। ঘাড় নাড়ল অবুঝ ভঙ্গিতে গোবিন্দ। আরে সে তো আছে, আমি মাল কট করার কথা বলছি। উল্টোপাল্টা অবস্থায় থাকলে সবাইকে ডেকে আনবো। হঠাৎ অনিমেষের মনে হলো ব্যাপারটা খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এরা এই ঘটনাতে এত উত্তেজিত হয়ে উঠেছে, অথচ অনিমেষের মনে তার আঁচ একটুও লাগছে না। সে ঠান্ডা গলায় বলল, না, আমরা ভদ্রভাবে বলবো, এবং তোমরা যদি অন্য কিছু করতে চাও তাহলে আমি নেই। গোবিন্দ হতাশ ভঙ্গিতে একবার ওর দিকে আর একবার নিচে অপেক্ষায় থাকা ছেলেদের দেখে কোনো রকমে বলল, আচ্ছা ঠিক আছে। অনিমেষ ভেজানো দরজায় কড়া নাড়ল একবার। ওরা এতক্ষণ কথা বলছিল প্রায় ফিসফিসিয়ে, কিন্তু ঘরের ভেতর থেকে তো কোনো শব্দ বাইরে আসছিল না। দ্বিতীয়বার কড়া নাড়তেই এএস এর গলা শোনা গেল, আয়। খুব স্বাভাবিক এবং একটুও নার্ভাসনেস গলায় নেই। ওরা অবাক হলো। অনিমেষের মনে হলো ভদ্রলোক বোধহয় বুঝতে পারেনি যে ওরা এসেছে। দরজাটা ঠেলে অনিমেষ প্রথমে ভেতরে ঢুকলো। জানলার ধারে টেবিলের উপর ঝুঁকে এএস কিছু লিখছেন। টেবিল ল্যাম্পের আলো ওর মুখ, শরীর এবং ঘরে একটা কোণে ছড়িয়ে আছে। ঘরে একপাশে বইয়ের আলমারি, আলনা এবং স্প্রিংয়ের খাট। অনিমেষ দেখল একটি মেয়ে সেই খাটে উপুড় হয়ে শুয়ে আছে। শোয়ার ভঙ্গিতে বোঝা যায় যে সে গভীর ঘুমে মগ্ন। এরকম দৃশ্য দেখতে পাবে বলে সামান্য প্রস্তুত ছিল না গোবিন্দরা। স্বভাবতই হকচকিয়ে গেল। এএস লিখতে লিখতেই জিজ্ঞাসা করলেন, কি চাই? আপনার সঙ্গে কথা আছে, অনিমেষ শান্ত স্বরে বলল। চমকে মুখ ঘোরালেন এএস। মাঝবয়সী ভদ্রলোক এতটা অবাক হয়ে গিয়েছিলেন, খানিকক্ষণ মুখ থেকে কথা সরছিল না। হয়তো ভেবেছিলেন ঠাকুর চাকর কেউ এসেছে, তাই খেয়াল করেনি। এখন ওদের থেকে চট করে বিছানায় নজর বুলিয়ে নিলেন। সেখানে কোনো প্রতিক্রিয়া নেই। ঘুমোলে মানুষ শিশু হয়ে যায়। কথা? কিসের কথা? চশমাটা চোখ থেকে সরিয়ে নিলেন ভদ্রলোক। আপনি একটু বাইরে আসুন। অনিমেষ একটুও উত্তেজিত হচ্ছিল না। বাইরে যাব কেন? হোয়াট ডু ইউ মিন? আমরা যে বিষয়ে কথা বলতে এসেছি সেটা ওর সামনে শুনতে হয়তো আপনার ভালো লাগবে না। কথাটা শেষ করে চোখের ইঙ্গিতে বিছানাটাকে দেখালো অনিমেষ। এএস এবার সোজাসুজি জিজ্ঞাসা করলেন, কি বলতে চাইছো? আপনার সম্পর্কে আমাদের অভিযোগ আছে। আমার সম্পর্কে? হাউ ফানি, কি ব্যাপার? আপনি কি এখানেই শুনতে চান? ও ইয়েস। আপনি হোস্টেলের আইন ভাঙছেন এবং সেটা হোস্টেলের ছেলেরা ভালোভাবে নিতে পারছে না। আইন সবার জন্য সমান প্রযোজ্য। কথাটা বলার সময় লক্ষ্য করল অনিমেষ, মেয়েটি ধীরে ধীরে চোখ খুলে শুনছে কথাগুলো। যদিও এখনো উপুড় হয়ে রয়েছে, তবু মুখ বালিশের ওপর পাশ ফিরে রাখার ফলে চোখের পাতার নড়াচড়া দেখতে পাচ্ছে সে। বুঝতে পারছি না কি বলতে চাইছো। ভিজিটার্সদের জন্য একটা ঘর বাইরে আছে, আপনি সেটা না ব্যবহার করে একজন মহিলাকে ঘরে নিয়ে এসেছেন। এটা অন্য কোনো ছেলে করলে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়। অফকোর্স, কিন্তু সেই নিয়মটা আমাকে মানতে হবে কে বলল? কারণ আপনি এই হোস্টেলে থাকেন। দেখো ছোকরা, এতক্ষণ অনেক বাড়াবাড়ি করেছো, কিন্তু আমি আর অ্যালাউ করবো না। তুমি ভুলে যেও না আমি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট এবং তার জন্য ফ্রি কোয়ার্টার পাচ্ছি, ফুড পাচ্ছি, বাট ইউ আর টু পে ফর অল। তোমরা ছাত্র আর আমি কলেজে পড়াই। কোন সাহসে তোমাদের সঙ্গে আমার কম্পেয়ার করছো আমি বুঝতে পারছি না। ভদ্রলোক উত্তেজিত হয়ে পড়লেন। ঠিকই, আপনি সবই ঠিক বলছেন। শুধু আইনটা সবার জন্যই, এটা ভুলে গেলেন। আপনি ঘরে মহিলাকে আসতে দিলে সেটা অন্যদের চিত্তচাঞ্চল্য সৃষ্টি করে। অনেকেই তাই চাইবে, যেহেতু আপনার আদর্শ সামনে আছে। তাছাড়া হোস্টেলের রুলস অ্যান্ড রেগুলেশনে কোথাও তো বলা নেই যে ছাত্রদের এরকম চলতে হবে, আর অবিবাহিত এএস এর 7 খুন মাপ। এটা কি ঠিক বললেন? পরের ব্যাপারে নাক গলানো বাঙালির নোংরা অভ্যাস। একটুও না নড়ে মহিলাটি কথা বললেন। অনিমেষ দেখল মহিলা কথাটা বলার পর আবার চোখ বন্ধ করলেন। এএস বললেন, গেট আউট ফ্রম হিয়ার। আমি তোমাদের সঙ্গে কথা বলতে চাই না। অনিমেষের পেটের ভেতর হঠাৎ একটা যন্ত্রণা জন্ম নিল। সে তবু স্বাভাবিক গলায় বলার চেষ্টা করল, কথা আপনাকে বলতে হবে। মানে? আমরা যা চাইছি তাই শুনতে হবে। তুমি কি আমাকে হুকুম করছো? হাউ ফানি।
হ্যাঁ, কারণ আইন আপনি ভেঙেছেন। তা কি করতে হবে আমাকে? ওই মহিলাকে এখনই বাইরে পৌঁছে দিয়ে এসে ছেলেদের কাছে ক্ষমা চান, কারণ ওরা খুব উত্তেজিত। হোয়াট? ভদ্রলোকের চোয়াল যেন ঝুলে গেল। এই সময় মেয়েটি তড়াক করে খাটের ওপর উঠে বসল। ওঠার সময় কাপড়ে টান পড়ায় ওর শরীরের কিছু কিছু জায়গা উন্মুক্ত হয়ে গেলেও সে একটুও অপ্রস্তুত না হয়ে ক্ষিপ্রতার সঙ্গে ঠিকঠাক করে নিল। অনিমেষ দেখল মেয়েটি যথেষ্ট সুন্দরী, এমন একটা সৌন্দর্য যার ধার আছে কিন্তু আধার নেই। একে কোনোদিন অনিমেষ দেখেনি, হয়তো ও কলেজ ছাড়ার পর ভর্তি হয়েছে। মেয়েটি বলল, হু ইজ হি? আমার নাম অনিমেষ মিত্র, এই হোস্টেলের একজন বোর্ডার। শুনুন, আমার অনুরোধ, আপনি এখনই এখান থেকে চলে যান। যথেষ্ট রাত হয়ে গেছে এবং ছেলেরা উত্তেজিত। এএস উঠে দাঁড়ালেন। তুমি তুমি আমার সামনে ওকে অপমান করছো? আই উইল টিচ ইউ। তোমাকে আমি হোস্টেল থেকে তাড়াবো। ভীষণ বার বেড়ে গেছে তোমাদের। গেট আউট ফ্রম মাই রুম। এতক্ষণে যন্ত্রণাটা সারা শরীরে ছড়ালো। অনিমেষ প্রথমে ঠাওর করতে পারছিল না সে কি করবে, কিন্তু এত উত্তেজনার মধ্যে সে সূক্ষ্মভাবে একটা চিন্তা করতে পারছিল যে হুট করে কিছু করে ফেলা ঠিক হবে না। সে গোবিন্দর দিকে তাকিয়ে বলল, উনি যখন ভালো কথাই শুনবেন না তখন আমাদের বাধ্য হতে হচ্ছে ওকে শিক্ষিত করার ব্যবস্থা করতে। চলো। কথাটা শোনা মাত্র মেয়েটি খিলখিলিয়ে হেসে উঠল, যেন এক রাশ বিদ্রূপের নোংরা জল ওদের ওপর ছিটিয়ে দিয়ে আনন্দ পেল সে। বারান্দায় বেরিয়ে এসে অনিমেষ দেখল সিঁড়ির মুখটায় ভিড় মৌমাছির চাকের মতন জমে আছে। সঙ্গীদের নিয়ে ওদের কাছে এগিয়ে যেতে ছেলেরা চুপ করলো। সবাই বেশ উৎকণ্ঠার সঙ্গে ওর দিকে তাকিয়ে। অনিমেষ বলল, এস কোনো কথা শুনতে চাইছেন না, বলছেন আইন নাকি ওর ওপর প্রযোজ্য নয়। আমাকে ভয় দেখিয়েছেন হোস্টেল থেকে তাড়িয়ে দেবেন বলে, রেগে গিয়ে যা তা বললেন। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হলো যেন। ছেলেরা চিৎকার করে গালাগাল শুরু করে দিল এস এর নাম ধরে। এই গালাগালগুলো হজম করা অনিমেষের পক্ষেও খুব শক্ত ব্যাপার, কারণ সবগুলোই আদিসাত্ত্বিক ও মেয়েটিকে জড়িয়ে ইতর ভাষায় বলা। কেউ কেউ চাইছিল লোকটাকে বাইরে বের করে একটু শিক্ষা দিতে, কিন্তু অনিমেষ বাধা দিল। সবাইকে চুপ করাতে সে হাত তুলে অনুরোধ করতে লাগলো। শেষ পর্যন্ত গলাগুলো নেমে এলে সে প্রস্তাব দিল, খামোখা এমন কিছু আমরা করব না যাতে এএস সুবিধে পেয়ে যান। আমাদের অভিযোগ হলো আইন সবার জন্য, এবং এএস সেটা মানছে না। তোমাদের কাছে আমার অনুরোধ, কেউ মাথা গরম করো না। এএসকে বাইরে যেতে হলেই বারান্দা দিয়ে যেতে হবে। আমরা সবাই এখানে বসে থাকবো। আমাদের মারিয়ে তো তিনি যেতে পারছেন না। যতক্ষণ না ভদ্রলোক তার সব রকম আচরণের জন্য ক্ষমা না চাইছেন ততক্ষণ তাকে যেতে দেব না। কি, রাজি? ঢেউয়ের মতন শব্দটা গড়িয়ে এলো। সবাই রাজি। গোবিন্দ প্রশ্ন তুলল, কিন্তু ওই মেয়েটা, ও যেতে চাইলে কি হবে? অনিমেষ হেসে ফেলল প্রশ্নটা বলার ধরনে। না, ওকেও যেতে দেওয়া হবে না, কারণ আমি তাকে অনুরোধ করেছিলাম চলে যেতে, তিনি বিদ্রূপ করেছেন। ভিড়ের মধ্যে থেকে একজন বলে উঠল, ওকে আপনি বলে সম্মান দিও না অনিমেষ দা। কলেজে কত ছেলের 12টা বাজিয়েছে তা জানো না। আর একজন বলল, তোর বাজায়নি তো? প্রায় বাজিয়ে দিয়েছিল। 3 মাস ধরে আমার পয়সায় খেয়ে বলে কিনা, তোমরা ছেলেরা সব একরকম, একটু প্রশ্রয় দিলে নিজেকে জমিদার ভাবতে শুরু করো। কথাটা শেষ হলেই সবাই হৈ হৈ করে উঠল। মুহূর্তের মধ্যে বারান্দাটা ভর্তি হয়ে গেল। সবাই যেন ফুর্তির সঙ্গে গুলতানি শুরু করে দিল। এখন কারো পক্ষে ওদের ডিঙিয়ে যাওয়া সম্ভব নয়। এদের মধ্যে কে একজন গিয়ে থম্বটাকে ধরে নিয়ে এলো এখানে। সকলের অনুরোধে সে রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে মাউতার কানে ঠোঁট রাখল। একটা ঝলমলে সুর ক্রমশ হোস্টেলটায় ছড়িয়ে পড়ল। সুরটার মধ্যে এমন একটা মাদকতা আছে যে ছেলেরা একসময় হাততালি দেওয়া শুরু করলো তালে তালে। দেওয়ালে ঠেস দিয়ে মাটিতে বসে অনিমেষ এই সুরের মধ্যে থেকেও অন্য কথা ভাবছিল। পেটের যন্ত্রণাটা এখন থিতিয়ে এলেও সমস্ত শরীর অবসন্ন করে দিয়েছে। এটা কেন হয় জানা নেই, কিন্তু উত্তেজিত হলেই যদি এই রকম শারীরিক অবস্থা হয় তাহলে। হঠাৎই সব বাজনা কথাবার্তা আচমকা থেমে গেল। এএস ঘরের বাইরে এসেছেন। সবাই এখন ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে দেখছে। এতগুলো ছেলেকে একসঙ্গে যাতায়াতের পথের ওপর বসে থাকতে দেখে
এএস যে চিন্তিত তা বুঝতে কোনো অসুবিধে হচ্ছিল না। ভদ্রলোক ২ পা এগিয়ে সামনে এসে দাঁড়িয়ে গম্ভীর গলায় বললেন, ব্যাপারটা তোমরা ঠিক করছো না। তোমাদের এজন্য শাস্তিও পেতে হবে। সঙ্গে সঙ্গে পেছন থেকে কেউ একজন সিটি দিয়ে উঠল। শিয়ালেরটাকে ডেকে উঠল কেউ কেউ। এএস চিৎকার করে উঠলেন, স্টপ ইট! সরে যাও এখান থেকে। রাত ১০টা বাজে। যে যার নিজের ঘরে ফিরে যাও ইমিডিয়েটলি। রাসলীলা শেষ হয়ে গেল নাকি? একটা গলা ভেসে এলো। রাসলীলা? কে বলল কথাটা? ছাত্রী অধ্যাপকের কাছে পড়তে এলে তোমরা এইরকম ব্যবহার করবে? ছি ছি! সঙ্গে সঙ্গে অনেকগুলো গলা ছি 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 ধুয়ো তুলল। এএস এবার অনিমেষের দিকে তাকালেন। তুমি তো এদের নেতা, এদের এখান থেকে সরে যেতে বলো। অনিমেষ বসে বসেই মাথা নাড়ল। তা হয় না স্যার, প্রথমে আপনাকে ক্ষমা চাইতে হবে। এবার মেয়েটিকে দেখা গেল। ঘর থেকে বাইরে সে যেভাবে হেঁটে আসছে তাতেই বোঝা যায় যে বেচারার মনের জোর কমে এসেছে। সোজাসুজি অনিমেষের সামনে এসে দাঁড়িয়ে বলল, আমাকে এবার যেতে দিন। গলার স্বরে এমন একটা কাকুতি ছিল যে অনিমেষ মেয়েটির মুখের দিকে না তাকিয়ে পারল না। মেয়েরা কি দ্রুত নিজেদের মুখ পাল্টে ফেলতে পারে? সে ঘাড় নেড়ে বলল, আপনি ওকে ক্ষমা চাইতে বলুন। এএস বললেন, আহ, তুমি ওদের সঙ্গে কথা বলছো কেন? মেয়েটি হাত নেড়ে তাকে সরিয়ে দিয়ে বলল, আচ্ছা বলুন, আমার কি দোষ? আমি তো স্যারের কাছে পড়তে এসেছিলাম। হোস্টেলের নিয়মকানুন আমার জানার কথা নয়। যদি উনি অন্যায় করে থাকেন তবে তার দায় আমাকে বইতে হবে। নেকু রে নেকু, খাও ঢুকু ঢুকু, ছড়া কেটে বলল কেউ। এএস বললেন, চলে এসো এই স্কাউন্ডেলগুলো। মেয়েটি ফুঁসে উঠল, আহ, চুপ করুন, অনেক বীরত্ব দেখিয়েছেন। ওরা ইচ্ছে করলে আপনাকে ছুঁড়ে নিচে ফেলে দিতে পারে, তা জানেন? শুনুন, আপনি মাথা ঠান্ডা করে ভাবুন, একটা মেয়ের পক্ষে এভাবে আটকে থাকা সম্ভব? আমি বাড়িতে কি কৈফিয়ত দেব? মেয়েটি আবার অনিমেষের শরণাপন্ন হলো। নেকুড়ে নেকু, খাও ঢুকু ঢুকু, ছড়া উঠল। অনিমেষ এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর মেয়েটির মুখের দিকে তাকিয়ে জবাব দিল, একটু আগের আপনি আর এই আপনি কি এক? যদি তা না হন তাহলে ওকে বলুন ক্ষমা চাইতে। বেশ, আমি ওর হয়ে ক্ষমা চাইছি। মেয়েটি বুকে হাত দিল। ওরে, কে কার হচ্ছে দেখ! টিম্পিনি কাটলো কেউ। কিন্তু আমার যে দেরি হয়ে যাচ্ছে। মেয়েটি প্রায় কেঁদে ফেলল। বাহ, একটু আগেই তো দেখলাম বেশ আরামে ঘুমোচ্ছিলেন। পড়তে এসে কেউ বুঝি ঘুমিয়ে যায়? গোবিন্দ কথা বলল। এমন সময় নিচ থেকে কেউ চিৎকার করে জানালো সুপার এসেছে। কথাটা শুনে অনিমেষ ছেলেদের দিকে ঘুরে বলল, তোমরা কেউ এখান থেকে নড়বে না, আমি ওকে ডাকছি। ভিড় বাঁচিয়ে রেলিংয়ের ধারে গিয়ে অনিমেষ নিচে তাকালো। বাস্কেটবলের মাঠের মাঝখানে সুপার দাঁড়িয়ে আছেন। বেঁটেখাটো মানুষটিকে আরো বেঁটে দেখাচ্ছে ওপর থেকে। অনিমেষ চিৎকার করলো, স্যার, আপনি একটু ওপরে আসুন। ভদ্রলোক ওপরে আসবার সময় যেটুকুনি সময় পেয়েছিলেন তাতেই জেনে গিয়েছিলেন কি ঘটনা ঘটেছে। সিঁড়ির শেষ ধাপে উঠে দাঁড়াতেই অনিমেষ তার সামনে দাঁড়ালো। স্যার, হোস্টেলের আইন ভেঙেছেন বলে আমরা এএসকে বলতে গিয়েছিলাম, তাতে উনি খামোকা অপমান করেন। তাই ছেলেরা ওকে ঘেরাও করেছে যতক্ষণ না উনি ক্ষমা চান। কি আইন? ভদ্রলোকের গলা খুবই সরু। মেয়েদের নিয়ে ঘরে যাওয়াটা গুরুতর অপরাধ, অনিমেষ জানালো। ওসব নিয়ম আমাকেও মানতে হবে? এএস এর গলা ভেসে এলো। সুপার বললেন, এরকম ঘটনা এই হোস্টেলে প্রথম হলো। যা হোক, কি চাইছো তোমরা? অনিমেষ বলল, ওকে ক্ষমা চাইতে হবে। সুপার জিজ্ঞাসা করলেন, তাতেই তোমরা খুশি হবে? আর এরকম ঘটনা যাতে না ঘটে তার প্রতিশ্রুতি দিতে হবে। এখানে অনেক ছেলে আছে যারা এই সুযোগ নিতে চাইবে। আচ্ছা, আপনি অ্যাপোলজি চেয়ে ব্যাপারটা শেষ করুন। সুপার ছেলেদের মাথা ডিঙিয়ে তার অ্যাসিস্ট্যান্টের উদ্দেশ্যে বললেন, স্ট্রেঞ্জ, আপনি এ কথা বলছেন? সুপারের দিকে বিস্ময়ের প্রশ্নটা ছুড়লেন এএস। এবার মেয়েটি বলে উঠল, ঠিকই তো, অন্যায় করলে দোষ স্বীকার করতে লজ্জা নেই কিছু। ইউ স্টপ! চেঁচিয়ে উঠলেন এএস। আপনি কি এই ছেলেদের কাছে ক্ষমা চাইতে বলছেন আমাকে? হ্যাঁ।
একজন মেয়ে এখানে সারা রাত আটকে থাকলে সম্মান বাড়বে না। সুপার কথাটা শেষ করেই সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে গেলেন। তার কোয়ার্টারে যাওয়ার রাস্তা এদিক দিয়ে নেই। সবাই এএস এর মুখের দিকে একদৃষ্টে তাকিয়ে। ভদ্রলোক দুটো হাত শূন্যে নাচালেন। তারপর বললেন, ওয়েল, যদি এটা অন্যায় হয়, আমি তার জন্য ক্ষমা চাইছি। সঙ্গে সঙ্গে একটু খুশির শব্দ বোমার মতন ফাটল। অনিমেষ বলল, তাহলে আইন সবার জন্য, মানছেন? ভদ্রলোক এবার ঘাড় নেড়ে নিজের ঘরে ফিরে গেলেন। উৎফুল্ল ছেলেরা নিজের ঘরের দিকে যেতে যেতে দাঁড়িয়ে পড়ল মেয়েটাকে দেখার জন্য। মেয়েটি এবার অনিমেষকে বলল, একটু কষ্ট করবেন? বলুন। বুঝতেই পারছেন এখন আমি সবার চোখে কিরকম ছোট হয়ে গিয়েছি। একা একা নিচে নামতে ভয় করছে। আপনি একটু এগিয়ে দেবেন? সত্যি সত্যি ভয় পাওয়ার মতন মুখ করল মেয়েটি। অনিমেষের মাথায় চট করে একটা মতলব খেলে গেল। সে নিরীহ মুখ করে বলল, এতটা ভয় পাওয়ার কোনো কারণ ছিল না। তবুও আপনি যখন বলছেন, তখন আমি একজনকে সঙ্গে দিচ্ছি। ছেলেরা সবাই সরে গেলেও ছোটখাটো জটলা ছড়িয়ে ছিটিয়ে ছিল। অনেকেই দূর থেকে মেয়েটিকে লক্ষ্য করে বেশ মজা পাচ্ছে। অনিমেষ সেই ছেলেটিকে খুঁজছিল যে মেয়েটিকে আপনি বলে সম্মান দিতে নিষেধ করেছে এবং 12টা বাজানোর কথা বলেছিল। ছেলেটির সঙ্গে ওর তেমন কোনো আলাপ নেই, কিন্তু মুখ চেনে। চট করে তাকে খুঁজে না পেয়ে অনিমেষ গোবিন্দকে মৃদু স্বরে ছেলেটিকে ডেকে আনতে বলে সহজ গলায় জিজ্ঞাসা করল, আপনি কোথায় থাকেন? দ্রুত একটা হাসির আলতো ঢেউ উঠল মেয়েটির ঠোঁটে। বলল, কেন বলুন তো? এত রাতে যেতে অসুবিধা হবে কিনা জানতে চাইছি। তাই বলে আমি সারা রাত এখানে থাকতে পারি না। অনিমেষ মনে মনে বলল, এতক্ষণ তো ছিলেন। সামনাসামনি ঘাড় নাড়ল। তা নিশ্চয় নয়। বেশি দূর হলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতাম। আপনি যাবেন? না, আমি খুব ক্লান্ত। সঙ্গে সঙ্গে মেয়েটি অদ্ভুত চোখে ওর দিকে তাকালো। মেয়েটির রূপের যে ধারালো চমক আছে সেটা এত প্রখর যে কোনো নিস্তব্ধতা সেখানে ছায়া ফেলে না। এই তাকানোর ভঙ্গি তাই শুধু কটাক্ষই হয়ে রইল। হাসল মেয়েটি। এত সহজেই ক্লান্ত হয়ে পড়েন আপনি? না, আমি একাই যেতে পারবো। ঠাট্টা করা লোভ সামলাতে পারল না অনিমেষ। অবশ্য আপনি যার কাছে এসেছিলেন তারই উচিত ছিল আপনাকে পৌঁছে দেওয়া। উচিত? ছেলেরা যখন দেখে বদনামের নোংরা গায়ে লাগাবে না, তখন তারা আকাশ ছুঁতে পারে। একটু সেরকম অবস্থায় পড়লে গুটিয়ে কেন্ন হয়ে যায়। আমি ঋণ আমি ঋণ শোধ করতে এসেছিলাম। অনেক হয়েছে। কথাগুলো বলতে বলতে মেয়েটি উত্তেজিত হয়ে পড়েছিল। ঠিক সেই সময় গোবিন্দ ছেলেটিকে নিয়ে ফিরে এলো। অনিমেষ এগিয়ে গিয়ে ছেলেটিকে বলল, শোনো ভাই, তোমাকে একটা কাজ করতে হবে। উনি তো তোমাদের ক্লাসমেট। তুমি তাই ওকে একটু বাস স্টপ পর্যন্ত পৌঁছে দিয়ে এসো। রাত হয়েছে, ওর একা যাওয়া ঠিক নয়। এরকম প্রস্তাবের জন্য প্রস্তুত ছিল না ছেলেটি। বলল, কিন্তু হোস্টেলের গেট তো বন্ধ হয়ে গেছে, এখন যাওয়া অসম্ভব। অনিমেষ হাসল। আমি সুপারের পারমিশন নিয়ে নেব। স্পেশাল কেস হিসেবে যেতে পারো। তোমরা একসঙ্গে পড়ো তাই বলছি। ছেলেটি খুব বিব্রত বোধ করছে দেখে অনিমেষের মজা লাগছিল। সে বলল, মেয়েদের সম্মান রাখা আমাদের কর্তব্য। যান, আপনি ওর সঙ্গে যান। ধন্যবাদ। মেয়েটি কথাটা বলেই দ্রুত নামতে শুরু করলো। একান্ত অনিচ্ছায় ছেলেটি ওর সঙ্গ নিল। ওরা চলে গেলে গোবিন্দ চাপা গলায় বলল, নির্ঘাত যেতে যেতে ভাব হয়ে যাবে। অনিমেষ বলল, তুমি একবার সুপারকে ওর কথা বলে এসো ভাই। আমার শরীরটা ভালো লাগছে না, আমি ঘরে যাচ্ছি। নিজের ঘরের দরজায় তালা নেই। তার মানে ত্রিদীপ ফিরে এসেছে। এতক্ষণে অনিমেষের খেয়াল হলো যে ওপরের ভিড়ে ত্রিদীপকে সে দেখেনি। সবাই গিয়েছে আর ও ঘরে বসে রইল। ঘরে ঢুকে আলোটা জ্বালতে যেতেই ত্রিদীপের জড়ানো গলা কানে এলো, নো লাইট প্লিজ। অনিমেষ হেসে ফেলল, আজকেও খেয়েছো? ত্রিদীপ প্রথমে কিছু বলল না। অনিমেষ নিজের খাটে গিয়ে বসলে ঠান্ডা গলায় জিজ্ঞাসা করলো, তোমার বিপ্লব হয়ে গেল? বিপ্লব? অনিমেষ বিস্মিত। কাজকর্মগুলো নাকি বাড়ি থেকেই শুরু করতে হয়। তুমি তোমার বিপ্লব হোস্টেল থেকেই আরম্ভ করলে। ব্রাভো ব্রাদার। যখন ফিরলাম তখন শুনছিলাম তুমি বক্তৃতা দিচ্ছ। এই প্রথম নেতা হয়ে গেলে, গুড। সামনে খোলা ময়দানে এগিয়ে যাও, ফরওয়ার্ড মার্চ।
সম্ভাবনার ঢেউ আছে তোমাদের মধ্যে, তোমাদেরই হবে। নাটুকে গলায় বলল ত্রিদীপ। কি যা তা বকছো? অনিমেষ বিরক্ত হলো। যা তা নয় বন্ধু, এ ঘটনা কাল অন্য ছেলেরা জানাবে, অটোমেটিক্যালি তুমি হিরো হয়ে যাবে। নেক্সট স্টেপ, ইউনিভার্সিটির ইলেকশনে জেতা, তারপর ইউনিয়নের সেক্রেটারি, তারপর এমএলএ মন্ত্রী, স্বর্গের সিঁড়ি উঠে যাও। তুমি মাতাল হয়ে গেছো। অনিমেষ সহজ করার চেষ্টা করলো। একটা মেয়েকে নিয়ে তুমি যা করলে তার চেয়ে মাতাল হওয়া ঢের ভালো। ইউনিভার্সিটিতে ঢোকার মুখেই বিমানের সঙ্গে দেখা। ওকে দেখে হাত নেড়ে ডাকলো। বিমান বলল, তোমার তো পাত্তাই নেই, এটা খুব অন্যায়। অনিমেষ জিজ্ঞাসা করলো, আমায় খুঁজছিলেন? খুঁজছিলাম মানে? 3 দিন তোমার ক্লাসে ছেলে পাঠিয়েছি, তারা এসে বলল তুমি নেই। গতকাল তোমার হোস্টেলে কেউ পাওয়া যায়নি। যাক, তুমি একটু অফিসে এসো, দরকার আছে। এখন ক্লাস ফাঁকি দিয়ে মনে কোনো অস্বস্তি হয় না। বাংলার ক্লাস না করেও কোনো ছাত্র ইচ্ছে করলে ভালো রেজাল্ট করতে পারে। কতগুলো ধরাবাঁধা প্রশ্ন এবং তার বস্তাপচা উত্তর মানেই পরীক্ষায় সেকেন্ড ক্লাস পাওয়া, এই সত্য অনিমেষে জানা হয়ে গিয়েছে। লোকসাহিত্য বা জয়দেব সম্পর্কে প্রচারিত বইগুলো থেকে ছেঁকে নিয়ে সাজিয়ে দিলেই সেই সাবজেক্টের থিসিস হয়ে যায়। আর যার অধীনে কাজ হচ্ছে তার ভালোবাসা পেলেই নামের আগে ডক্টরেট বসে যাবে। কিন্তু ইদানিং ব্যাপারটার অসারতা এত স্পষ্ট যে চট করে কেউ নিজেকে ডক্টরেট বলে পরিচয় দেয় না, বিশেষত বাংলায়। অনিমেষ বিমানকে বলল, চলুন। ছেলেমেয়েরা যে যার ক্লাসে কিংবা আড্ডায় যাচ্ছে। এখন ইউনিভার্সিটিতে মেয়েদের সংখ্যা বোধহয় ছেলেদের থেকে বেশি। এত রকমের সাজগোজ একসঙ্গে দেখে মাথা ঠিক রাখাও মুশকিল হয়ে পড়ে মাঝে মাঝে। কিছুদিন হলো অনিমেষ টের পাচ্ছে, সে যখন ওদের পাশ দিয়ে যাওয়া আসা করে তখন তাকে নিয়ে ফিসফিস আলোচনা হয়। সম্ভবত সেই মিটিংয়ের আবিষ্কারের কথা এখন জনে জনে ছড়িয়ে যাচ্ছে। হাঁটতে হাঁটতে বিমান বলল, কাল তোমাদের হোস্টেলে খুব কাণ্ড হয়েছে শুনলাম। অনিমেষ অবাক হয়ে বিমানের দিকে তাকালো। আপনি কি করে জানলেন বিমানদা? সব খবরই আমার কাছে আসে। তুমি লিড করছিলে? লিড মানে আমি কথা বলেছিলাম এএস এর সঙ্গে। ভদ্রলোকের ভাবভঙ্গি খুব একটা ভালো ছিল না। সুপার না এসে গেলে কি হতো বলা যায় না। ওর কথায় ভদ্রলোক ক্ষমা চাইলেন। অনিমেষ বলতে বলতে ভাবছিল, যদি সুপার না আসতেন তাহলে একটা হাতাহাতি হয়ে যাওয়া বিচিত্র ছিল না। বিমান বলল, যা হোক, নেতৃত্বটা তোমার হাতে ছিল জেনে আমি খুশি। একটু ইতস্তত করে অনিমেষ বলল, কিন্তু ব্যাপারটা খুবই বাজে। ওরকম একটা ইস্যু নিয়ে হইচই করতে আমার প্রথমে ইচ্ছে ছিল না, শেষে জড়িয়ে পড়লাম। ঘটনাটা তো সামান্য। হাত তুলে অনিমেষকে থামিয়ে বিমান ঘুরে দাঁড়ালো। সবসময় একটা কথা মনে রাখবে, লাইমলাইটে আসতে গেলে সুযোগের সদ্ব্যবহার করতে হয়। যেটাকে সামান্য মনে হচ্ছে তাকে যদি একটু মোচড় দিয়ে ঘুরিয়ে দিতে পারো, সেটাই অসামান্য হয়ে যেতে পারে। ধরো কালকে যদি তোমরা ওই ইস্যুটার সঙ্গে আরো কতগুলো পয়েন্ট যোগ করতে, তাহলে আজ তুমি সারা কলকাতায় পরিচিত হয়ে যেতে। কিরকম? অনিমেষ কৌতুক বোধ করলো। অত্যন্ত জঘন্য খাবার, হোস্টেলের কর্তৃপক্ষ তোমাদের টাকায় ব্যাংক ব্যালেন্স বাড়ানো এবং হোস্টেলের কোয়ার্টার্স অসৎ কাজে ব্যবহার। সির্ফ এই 3টে ইস্যু যোগ করে দিলে কলকাতার সব হোস্টেলের বোর্ডারদের সঙ্গে পেতে। কারণ প্রথম অভিযোগটা এত কমন যে সবাই একমত হবেই। আর যদি সারা বাংলাদেশের হোস্টেলগুলো এরকম ঘেরাও প্রতিবাদ শুরু হয়ে যেত, তাহলে সবার সঙ্গে সংযোগ রক্ষার জন্য একটা কমিটির প্রয়োজন হতো। এবং যেহেতু তুমি প্রথম ঢিল ছুঁড়েছ, তাই তোমার উদ্যোগে কমিটি হলে তার নেতৃত্ব তোমারই থাকতো। এত হোস্টেল এবং তার ব্রোডারের সংখ্যা বিরাট হওয়ায় খবরের কাগজে ব্যাপারটা গুরুত্ব পেত এবং তুমি নেতা হিসেবে নিজের জায়গা করে নিতে পারতে। না না অনিমেষ, তুমি ভুল করেছো এই সুযোগটা না নিয়ে। কাল যদি একবার আমার সঙ্গে আলোচনা করতে তাহলে। আফসোসের ভঙ্গিতে হাত ছুড়ল বিমান। চোখের সামনে অবলীলায় বিমান যে ছবিগুলো এঁকে গেল তা অনিমেষ স্পষ্ট দেখতে পেল এবং দেখে কিছুক্ষণ বিস্ময়ে ওর মুখে কথা ফুটল না। এই জটিলভাবে সহজ করে তোলার নামই বোধহয় রাজনীতি। সে নিচু গলায় জবাব দিল, বিমানদা, ব্যাপারটা এত দ্রুত ঘটে গেল যে ভাববার সময় পাইনি। বুঝেছি, এবং সেইখানেই আমার আপত্তি। তোমাকে একটা সরল সত্য বুঝিয়ে দিই। ধরো, রামকৃষ্ণ মিশনে যিনি দীক্ষা নিয়েছেন
তিনি কতগুলো উপদেশ জানেন এবং সেইভাবেই জীবনযাপন করেন। তার জীবনে যদি কোনো সমস্যা আসে, তাহলে তার সমাধান তিনি সেই উপদেশ মতোই সমাধান করবেন। এই ভদ্রলোক থাকেন কলকাতায়। এবার আরেকজনের কথা ভাবো, যিনি থাকেন কানপুরে। দেখা যাবে তিনি যদি দীক্ষিত এবং একনিষ্ঠ হন, তাহলে তার কার্যকলাপ কলকাতার ভদ্রলোকের প্রায় কার্বন কপি হবে। কেন হবে বলো তো? বিমান প্রশ্নটা করে উত্তরের জন্য ইউনিয়ন অফিসের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। এক হবে কারণ ওদের আদর্শ এক। অনিমেষ সহজ গলায় বলল। আমি হলে অবশ্য বলতাম এক নাও হতে পারে। ধর্মীয় বিশ্বাস ও বোধ দাঁড়িয়ে থাকে অন্ধ আত্মসমর্পণের ওপর। তাই তার ভিত নড়ে যাওয়া বিচিত্র নয়। সবসময় এক হবেই কেউ গ্যারেন্টি দিতে পারে না। মানুষের অসহায় অবস্থার সুযোগ নিয়ে ধর্ম তার শেকড় গাড়ে। কিন্তু যে মানুষ মার্ক্সবাদে বিশ্বাস করে সেটা পরীক্ষায় সত্য জেনেই করে। বাতাস জলের মতন মার্ক্সবাদ মানুষের প্রয়োজন। এখন তার নানা রকম ব্যাখ্যা এবং প্রয়োগ হচ্ছে, কিন্তু মূল সত্য তো অবিকৃত। তুমি যদি তোমার বোধ ও বুদ্ধি মার্ক্সবাদে শুদ্ধ করতে, তাহলে গতকাল কারোর জন্য অপেক্ষা করতে হতো না। তোমার কর্মপদ্ধতি এবং তার ফলাফল দেখে তুমি বুঝতে পারতে আমার সঙ্গে কোনো পার্থক্য নেই। বিমান হাসল। হতাশ হয়েও না কমরেড। প্রথম পদক্ষেপ হিসেবে তুমি যা করেছো তা অনেক, কিন্তু এ থেকে ভবিষ্যতের জন্য শিক্ষিত হলে বেশি লাভবান হবে। এই সাত সকালেই ইউনিয়ন অফিস জমজমাট। ইলেকশন আসছে, কাজকর্ম প্রচুর। অনিমেষ দেখল সুদীপদাকে ঘিরে বেশ বড় একটা দল কাগজপত্র নিয়ে বসে আছে। সুদীপদার মুখে আধপোড়া এবং বোধহয় নেবা চুরুট। কয়েক সেকেন্ডে অনিমেষ বুঝতে পারল বিভিন্ন ক্লাসের ক্যান্ডিডেট সিলেকশন চলছে, যারা ছাত্র ফেডারেশনের ব্যানারে দাঁড়াবে। সুদীপ ওকে দেখে চিৎকার করে বলল, এই যে এসে গেছে। তা তোমার মতলবটা কি বলো তো? সবাই ওর দিকে ঘুরে দেখছে। অনিমেষ বিব্রত বোধ করল। প্রশ্নটার মানে সে ধরতে পারছে না। সুদীপ বলল, একদম বোবা হয়ে গেলে যে? এদিকে শুনছি বেশ নেতা হয়ে গেছো, চারধারে নাম হয়েছে, আর আমাদের এড়িয়ে যাওয়া হচ্ছে। অনিমেষের মুখে রক্ত জমল। কি যা তা বলছেন? সুদীপটা বলল, গতকাল তোমাদের এএসকে খুব টাইট দিয়েছো খবর পেলাম, তা ভালো করেছো। বেটা এককালে কমিউনিস্টদের গালাগাল দিত। কথাটা প্রথম শুনল অনিমেষ। এএস সম্পর্কে ওরা যে খবর রাখে, ওরা হোস্টেলে থেকেও তা জানে না। ওর হঠাৎ মনে হলো যারা রাজনীতি করে তাদের অনেক গোপন কান এবং চোখ আছে, তাই কোনো কিছুই তাদের অজানা থাকে না। মুশকিল হলো যে নিজে দুটোর বেশি প্রকৃতির কাছ থেকে পায়নি। অনিমেষ দেখল ঘরে ঢুকেই বিমান নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। সর্বত্র কর্মব্যস্ততা। তাই এভাবে একা একা দাঁড়িয়ে থাকতে খারাপ লাগছিল, অথচ নিজে আগ বাড়িয়ে কিছু করতে সংকোচ হচ্ছিল। বাঁ দিকের দেওয়াল ঘেঁষে দুজন পোস্টার লিখছে। অনিমেষ শুনল যে সচরাচর লিখে থাকে সে আসেনি বলে ওরা হিমশিম খাচ্ছে। সুদীপ বাবার লিস্ট নিয়ে ছেলেদের সঙ্গে আলোচনায় ব্যস্ত এখন। অনিমেষ ছেলে দুটোর কাছে গিয়ে বলল, আমি একটু সাহায্য করতে পারি? একটা ছেলে ঘাড় ঘুরিয়ে ওকে দেখে হেসে উঠে দাঁড়ালো। আপনার অভ্যাস আছে? অনিমেষ বলল, না অভ্যাস নেই, তবে বাংলা অক্ষর তো চেষ্টা করে দেখতে পারি। ছেলেটা বলল, খুব সোজা নয়, বড় হরফ হতে হবে, সেই সঙ্গে গোটা গোটা, এবং তাতে এমন স্পিড থাকবে যে সংগ্রামী মনে হবে। নিন দেখুন পারেন কিনা। ছেলেটা একটা কাগজ ওর হাতে ধরিয়ে দিল। তাতে 3টে লাইন লেখা, আমাদের সংগ্রাম চলছে চলবে, বাম ছাত্র ঐক্য জিন্দাবাদ, নির্বাচন অধিকার আদায়ের একমাত্র হাতিয়ার। অনিমেষ দেখলো প্রথমটা লেখা হয়েছে। সে তার পরের লাইনটা শুরু করলো। লিখতে লিখতে ওর খেয়াল হলো সেই ছেলেবেলায় কংগ্রেসের নৌকোতে রিলিফের কাজে যাওয়ার পর এই প্রথম সে কোনো রাজনৈতিক মতবাদে বিশ্বাসীদের সহযোগী হয়েছে। ছোট বড় হয়ে যাচ্ছে। অনিমেষ খুব সাবধানে আঁকার চেষ্টা করছিল। একে লেখা না বলে আঁকা বলাই ভালো। ছেলেটা ঠিকই বলেছে। লেখাগুলোর মধ্যে একটা সংগ্রামের চরিত্র ফুটে ওঠা দরকার, এবং সেটা আঁকার কায়দার উপরে নির্ভর করে। কিন্তু লিখতে লিখতে বুকের মধ্যে একটা তপ্ত ভাব অনুভব করছিল অনিমেষ। এই শব্দগুলোর মধ্যে এমন একটা ফোর্স আছে যা বন্দে মাতারামের মধ্যে নেই। লেখা যখন শেষ তখন সুদীপের গলা শুনতে পেল অনিমেষ, সাব্বাস, হাতেখড়ি মন্দ হয়নি। ব্যাপারটা ওকে এতখানি আকৃষ্ট করে রেখেছিল যে অন্যদিকে খেয়াল ছিল না। এখন দেখলো ওর পেছনে ছোটখাটো ভিড় জমে গেছে।
সবাই পোস্টারগুলো দেখছে। সচেতন হয়ে সে নিজের লেখা দেখল। না, খারাপ হয়নি। বরং এগুলো সে নিজে লিখেছে তা বিশ্বাস করা শক্ত হয়ে পড়েছে। কোনোদিন সে এই কাজ করেনি, কিন্তু এত ভালো কি করে হলো? সে সুদীপকে বলল, প্রথম চেষ্টা তো। একটা চুরুট এগিয়ে দিল সুদীপ। নাও, এটা ধরাও। বিমান চেয়ারে বসে কাজ করতে করতে বলে উঠল, কি ব্যাপার, অন্য কেউ চাইলে তো চুরুট ছাড়া হয় না, আজ হঠাৎ এত উদারতা? লক্ষণ ভালো নয়। সুদীপ ঠাট্টার গলায় জবাব দিল, এই চুরুট সবার সহ্য হবে না। বিমান বলল, তাহলে বলছো অনিমেষের সহ্য হবে? সুদীপ বলল, মনে হচ্ছে। অনিমেষ হেসে ফেলল, আমি খাই না সুদীপদা। বিমান কপট ভঙ্গিতে বলে উঠল, না বলতে নেই অনিমেষ, ওটা খেলে দেখবে বেশ বুদ্ধিজীবী বলে মনে হবে নিজেকে। তাছাড়া তুমি ভাগ্যবান, তাই ওটা পাচ্ছ। নিয়ে নাও চটপট। অগত্যা অনিমেষ চুরুটটা নিল। ছোট্ট কিন্তু বেশ শক্ত চেহারার চুরুট। এর আগে সে কাউকে কাউকে দেখেছে চুরুট খাওয়ার আগে দেশলাই কাঠি দিয়ে মুখ ফুটো করে নিতে, কিন্তু এটাই সেরকম প্রয়োজন আছে বলে মনে হলো না। সুদীপ আগুন জ্বেলে সামনে ধরতে সে ওটা ধরালো। বিকট গন্ধসহ ধোঁয়াটা নাকে যেতে অনিমেষের মনে হলো দম বন্ধ হয়ে যাবে। ততক্ষণে সুদীপ নিজের জায়গায় ফিরে গিয়ে গম্ভীর গলায় ডাকলো, অনিমেষ, এদিকে এসো। সমস্ত শরীর গোলাচ্ছে। কোনো রকমে কাশি চেপে অনিমেষ দেখলো তার মাথা ঝিমঝিম করছে। সে কোনো রকমে সুদীপের সামনে গিয়ে দাঁড়ালো। সুদীপ কতগুলো কাগজ থেকে একটা বেছে নিয়ে ওকে বলল, পুরো নাম সই করো। অনিমেষ যতটা সম্ভব দ্রুত কাগজটার ওপর চোখ বুলিয়ে বুঝতে পারল এটা একটা নমিনেশন ফর্ম। ফিফথ ইয়ার বাংলায় ক্যান্ডিডেট হয়ে তাকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে ছাত্র ফেডারেশনের পক্ষে। একটু ইতস্তত না করে অনিমেষ সই করল সুদীপের কলমে। সুন্দর গোটা গোটা অক্ষরে লেখা অনিমেষ মিত্র। শব্দ দুটো ঝকঝক করছিল কাগজে। সুদীপ বলল, তোমার ক্লাসে দুজন ছেলে চাই যারা প্রপোজ এবং সেকেন্ড করবে। তোমার কেউ পছন্দের আছে? অনিমেষ চট করে শুধু পরমহংস ছাড়া কাউকে মনে করতে পারল না। ওপাশ থেকে একজন বলে উঠল, আমি করতে পারি। সুদীপ বলল, হ্যাঁ, তুমি তো আছো, আর একজনকে ডেকে সই করিয়ে নিও। অনিমেষ ছেলেটিকে দেখল। বাংলার ক্লাসে ওকে কখনো দেখেছে বলে মনে পড়ছে না, হয়তো লক্ষ্য করেনি। এবার বিমান ওকে ডাকলো। অনিমেষ ওর সামনে গিয়ে বসতেই বিমান বলল, অন্য ক্যান্ডিডেটদের সঙ্গে মিটিং হয়ে গেছে, তুমি বাকি ছিলে। এই ইলেকশনে আমাদের প্রতিপক্ষ দুজন, ছাত্র পরিষদ আর SF রাইট। শেষ দলটা নিয়ে কোনো চিন্তা নেই, কারণ ওদের শক্তি এত কম যে কিছু করে উঠতে পারবে না। ছাত্র পরিষদ প্রচুর টাকা ঢালছে, ওদের পোস্টারগুলো দেখলেই তা বুঝতে পারবে। এটা তো সবাই জানে ছাত্র পরিষদ হলো কংগ্রেসের সংগঠন। এখন দেশের যা অবস্থা তাতে কংগ্রেসি সরকার খুব সুখে নেই। মানুষ ক্রমশ ওদের উপর বিরক্ত হয়ে উঠেছে। ছাত্র পরিষদের বিরুদ্ধে যখন আমরা প্রচার করব তখন ওই সেন্টিমেন্টটাকে কাজে লাগাবো। ওরা হয়তো আমাদের চীনের দালাল বলে এক হাতে নেবে, কিন্তু মানুষ দূরের জিনিসের চেয়ে কাছের সমস্যায় বেশি প্রয়োজনীয় বলে মনে করে, বুঝতে পারছো? অনিমেষ হঠাৎ বলল, চীনের দালাল মানে ছাত্র ফেডারেশন চীনকে সমর্থন করে? বিমান হঠাৎ গম্ভীর মুখে বলল, সেটা আলাদা প্রশ্ন। ভারত চীন সীমান্ত যুদ্ধ সম্পর্কে পার্টি যে বক্তব্য রেখেছে সেটা পড়ে দেখবে। কংগ্রেসিরা সেই বক্তব্যটার অপব্যাখ্যা করেছে। কেউ যদি তোমাকে প্রশ্ন করে তুমি চীনের দালাল কিনা, তাহলে জবাব দেবে, কারো ভালোকে সমর্থন করা মানে দালালি নয়। মা সেতুং যেভাবে কৃষক শ্রমিককে সংগঠিত করে লং মার্চ করেছিলেন সেটা বিশ্বে মানবতার জ্বলন্ত মশাল বলে চিহ্নিত থাকবে। আমরা যদি এই মশালের আগুনে নিজেদের শুদ্ধ করি, তাহলে কি দালালি হবে? এই হবে আমাদের বক্তব্য। অনিমেষ বলল, তাহলে ওটাকে সীমান্ত সংঘর্ষ বলবো? হ্যাঁ, কারণ ঘটনাটা কি তা আমরা জানি না। যে দেশ কমিউনিজমের আদর্শে বুর্জোয়ার বিরুদ্ধে লড়াই করে আজ মাথা তুলেছে, যে দেশের মহান নেতা মাও সেতুং, সে দেশ আক্রমণকারী, এটা স্বপ্নেও চিন্তা করা যায় না। আচ্ছা, এবার তোমার কাজ হবে ক্লাসের সব ছেলেমেয়েদের সঙ্গে পরিচিত হবা। এক আধটা কাজ যা চোখে পড়ার মতন যদি করতে পারো তাহলে সবার নজরে পড়বে। অবশ্য ওই মিটিংয়ের পর তার আর প্রয়োজন নেই, কিন্তু ম্যান টু ম্যান ক্যাম্পেনের মূল্য আছে, সেটা শুরু করে দেবে। কখনো কোনো অবস্থায় মাথা গরম করবে না, সবসময় হাসি মুখ করে থাকবে। আর যদি কোনো প্রবলেম সামলাতে না পারো তাহলে অফিসে যোগাযোগ করবে। অলরাইট?
বিমান বুঝিয়ে দিল। সেদিন থেকেই ক্যাম্পেইন শুরু হয়ে গেল। সুদীপের সঙ্গে কয়েকটা ক্লাস ঘুরল অনিমেষ। সে সব ক্লাসের ক্যান্ডিডেটদের পরিচয় করিয়ে দিয়ে সুদীপই বক্তৃতা দিল। খুব ভালো বলে সুদীপ। বলার ধরনেই এমন একটা তেজস্বিতা আছে যে চুপ করে শুনতে হয়। ঘুরতে ঘুরতে অনিমেষ ক্লাসের সামনে আসতেই ওরা দেখলো টিএনজি ক্লাস নিতে আসছেন। সুদীপ দ্রুত ভদ্রলোকের সামনে এগিয়ে গিয়ে বলল, স্যার, আপনাকে 5 মিনিট সময় দিতে হবে। টিএনজি চশমাটা এক হাতে ঠিক করে নিয়ে হেসে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? ছেলে মেয়েদের 2-3টে কথা বলবো ইলেকশনের ব্যাপারে। 5 মিনিটেই যেন হয়ে যায়। টিএনজি আবার প্রফেসর রুমে চলে গেলেন। সুদীপ অনিমেষকে নিয়ে ক্লাসে ঢুকলো। ওদের দলের ছেলেরা দরজায় দাঁড়িয়ে। টিএনজির ক্লাস বলেই ঘরটা ভর্তি। ছেলেমেয়েরা সবাই উৎসুক হয়ে ওদের দেখছে। সুদীপ ডায়াসে উঠে বলল, বন্ধুগণ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন আসন্ন। আপনাদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য আমরা ছাত্র ফেডারেশন আপনাদের সহযোগিতা চাইছি। এই নির্বাচনে আমাদের তরফ থেকে এই ক্লাসের প্রার্থী শ্রী অনিমেষ মিত্র। আপনারা হয়তো অনেকেই জানেন যে অনিমেষ এই কংগ্রেসি সরকারের উগ্র দমননীতির শিকার হয়েছেন। এই সরকারের পোষা পুলিশ সম্পূর্ণ বিনা কারণে তার উপর আক্রমণ চালায় এবং তাকে এমনভাবে গুলিবদ্ধ করে যে চিরকালের মতন তিনি শরীরে বুলেটের চিহ্ন নিয়ে বেঁচে থাকবেন। অনিমেষকে ভোট দেওয়া মানে সেই নৃশংসতার প্রতিবাদ জানানো। আমাদের হাতে বেশি সময় নেই। তবু আমি অনিমেষকে অনুরোধ করছি আপনাদের কিছু বলতে। অনিমেষ। মাথা নেড়ে অনিমেষকে ডায়াসে আসতে বলে সুদীপ গম্ভীর মুখে দরজার কাছে সঙ্গীতের পাশে গিয়ে দাঁড়ালো। সুদীপের বক্তৃতার সময় অনিমেষ ছেলেমেয়েদের প্রতিক্রিয়া দেখছিল। সবাই বেশ উৎসুক হয়ে তাদের লক্ষ্য করছে। অনিমেষ অস্বস্তি থাকলেও বেশ স্মার্ট হওয়ার চেষ্টা করছিল। হঠাৎ সুদীপ এভাবে তাকে ডাকবে চিন্তা করেনি, কারণ অন্যান্য ক্লাসে ক্যান্ডিডেটদের কিছু বলা হয়নি। সময় কম এবং সবাই ওকে উৎসুক হয়ে দেখছে বুঝতে পেরে অনিমেষের পেটের ভেতর চিনচিনে ব্যথাটা শুরু হয়ে গেল। ও বুঝতে পারছিল এখন একটা ভুল পদক্ষেপ মানে চিরকালের মতন হাস্যকর হওয়া। পায়ের স্টেপ ঠিক রেখে ও এমন ভান করে ডায়াসে উঠে এলো যে এটা খুবই সাধারণ ব্যাপার। যে কোনো মুহূর্তে শরীরে ঘাম হতে পারে বা কথা জড়িয়ে যেতে পারে জেনেও ও কথা শুরু করলো। বন্ধুগণ, আমি অনিমেষ মিত্র, আপনাদের সতীর্থ। আগামী নির্বাচনে আপনাদের সমর্থন চাইছি। কবে কখন কি কারণে পুলিশ আমাকে গুলিবিদ্ধ করেছিল কিংবা আমার একটি অমূল্য বছর কিভাবে হাসপাতালে শুয়ে নষ্ট হয়েছে সেসব বলে আপনাদের মন নরম করতে আমি চাই না। আমি এখন সুস্থ, যদিও বুলেটের দাগ উল্কি হয়ে আছে। থাকবে। আমি মফস্বলের ছেলে। জলপাইগুড়িতে কংগ্রেসের সমর্থক ছিলাম। সেখানে দেখেছি ক্ষমতার কি কদর্য প্রয়োগ, দেখেছি স্বার্থের কি নোংরা ব্যবহার। একটা বাড়ি তৈরি করতে গেলে যেমন নির্দিষ্ট প্ল্যান লাগে, একটা দেশকে গঠন করতেও তেমনি পরিকল্পনার প্রয়োজন। সেই পরিকল্পনা হলো একটা নির্দিষ্ট মতবাদ যা দরিদ্রের মুখে অন্ন দেবে এবং একটা শ্রেণীহীন সমাজ ব্যবস্থার কথা বলবে। ছাত্র ফেডারেশন লেফট মনে করে সেটা কমিউনিজমের পথেই সম্ভব। এর ফল পৃথিবীর বিভিন্ন দেশে দেখছি। কেউ কেউ বলতে পারেন, আমরা ছাত্র, রাজনীতির এই জটিলতায় আমরা কেন যাব? বাড়িতে যদি আগুন লাগে তাহলে ছোটরাও বালতি হাতে ছুটে যায়, তাই না? আমরা প্রতিবাদ করতে পারি অরাজকতার বিরুদ্ধে। এইসব ছোট প্রতিবাদ এক হয়ে যে শক্তি ধরবে তা কিন্তু আমাদেরই উপকারে আসবে। বন্ধুগণ, আমি আপনাদের কাছে সমর্থন চাইছি যাতে প্রতিবাদ করতে পারি। ধন্যবাদ। কথা বলতে বলতে খেয়াল ছিল না এখন অনিমেষ আবিষ্কার করলো তার সেই নার্ভাসনেসটা একদম নেই। খুব সহজে সে বলে গেছে। কয়েক মুহূর্ত চুপচাপ, তারপরেই তুমুল হাততালিতে ঘর ভরে গেল যেন। মেয়েরাই বেশি শব্দ করছে। অনিমেষ শান্ত মুখে দরজার কাছে আসতেই সুদীপ বলল, আর একটা চুরুট খাবে? দ্রুত ঘাড় নাড়ল অনিমেষ। না না, বাপস। মানে? চোখ বড় করল সুদীপ। ওটাই বক্তৃতা দেওয়ার চেয়েও অনেক বেশি কষ্টকর। তাছাড়া আমি তো মফস্বলের ছেলে, বুদ্ধিজীবী হতে পারবো না। হাত জোর করল অনিমেষ। সুদীপের মুখে কিছুক্ষণ কথা ফুটল না। তারপর সঙ্গীদের বলল, শ্রীমান অনিমেষ মিত্রের দীক্ষা হয়ে গেছে। এখন উনি সাবালক। বিকেলে হোস্টেলে ফেরার সময়
অনিমেষ পরমহংসের সঙ্গে ফিরছিল। পরমহংস বলছিল, তুমি কালকে শোভনাদির ছেলেকে পড়াতে রাজি না হয়ে ভালো করেছো, এতক্ষণে মনে হলো। অনিমেষ অবাক হলো। কেন? এইসব টিউশনি ফিউশনি কি তোমাকে মানায়? তুমি হলো বর্ণচোরা আম, ওপরে লাজুক ভেতরে আগুন। শালা কি বক্তৃতা দিলে আজ! একবার ভাবলাম মুখস্থ করেছো নাকি, তারপর দেখলাম না, সবকটা মেয়ে বোল্ড আউট, মিডল স্ট্যাম্প ছিটকে গেছে। তা তুমি ঘাড় গুঁজে ছাত্র পড়াচ্ছ, ভাবাই যায় না। হো হো করে হাসলো অনিমেষ। যে লোকটা বক্সিং লড়ে সে বউকে আদর করে না, কি আশ্চর্য! এসব বলে এড়িয়ে গেলে হবে না, তুমি আমার জন্য টিউশনি দেখো। শালা হাতের মোয়া চাইলেই পাওয়া যায় না, তারপর ফ্যাচাং করে রেখেছো। ঘটি হলে হবে না, চেনাশোনা বেরোলে চলবে না। দেখি যদি পাই। তা তোমার চিন্তা কি, ইউনিয়ন করে গাম্বলিং হবে না? ইউনিয়ন থেকে গাম্বলিং হবে না? গাম্বলিং? অনিমেষ হতভম্ব। ফালতু টাকা পাওয়া মানে গাম্বলিং? সেটা কংগ্রেস ইউনিয়নে হতো। গুড, এখন থেকে ভালো স্পিন বোলিং রপ্ত করেছো, তোমারই হবে। দেখো অনিমেষ, সব শালায় গাছে ওঠে কিছু হাতিয়ে নিতে। যারা আদর্শ ফাদর্শ কপ চায় তারাই রান আউট হয়ে যায়। এই কথাগুলো হোস্টেলে ফিরে অনিমেষের মনে হচ্ছিল, এই দেশে মানুষ নিজের স্বার্থ ছাড়া অন্য কিছু চিন্তা করতে পারে না। সাধারণত মানুষের মানসিকতা এইভাবেই তৈরি করে দেওয়া হয়েছে। ত্রিদীপ নেই, ঘরে একা শুয়ে অনিমেষ আকাশ দেখছিল। অনেকদিন জলপাইগুড়ির চিঠি পাচ্ছে না। দাদু প্রতি সপ্তাহে চিঠি দিতেন, আজকাল তাও যেন অনিয়মিত হয়ে যাচ্ছে। ছোট মতো দেয়ই না। টাকা পাঠানোর পর বাবা খবরাখবর জানতে চান। আসলে সে নিজে নিয়মিত লিখতে পারে না বলেই ওদের এই ঠান্ডা ভাব, সেটা সে জানে। কিন্তু চিঠি লিখতে গেলে এত আলসেমি লাগে। বাবা যদি আজকের খবরটা জানতেন তাহলে নিশ্চয়ই রেগে যেতেন। ওর ভাষায় ঘরের খেয়ে বোনের মুখ তাড়িয়ে নিজের 12টা বাজানো। অনিমেষ ফার্স্ট ক্লাস পেয়ে অধ্যাপনা করুক, এই তার ইচ্ছে। ইউনিয়ন করছে জানলে টাকা বন্ধ করে দিতেও পারেন। বরং দাদু অতটা বিপক্ষে যাবেন না। অনিমেষ যখন কিছু করছে সেটা মন্দ নয় জেনেই করছে, এই তার বিশ্বাস। দরজার শব্দ হতে অনিমেষ বলল, খোলা আছে। দারোয়ান মুখ বাড়ালো। আপনাকে বড় সাহেব বোলাচ্ছে। বড় সাহেব মানে সুপারিনটেন্ডেন্ট। সচরাচর টাকা বাকি না পড়লে তিনি খোঁজ নেন না। অনিমেষ দরজা বন্ধ করে বাস্কেট লন পেরিয়ে এদিকে চলে এলো। সুপার ওর টেবিলে বসেছিলেন। অনিমেষ যেতেই তিনি সামনের চেয়ারটা দেখিয়ে দিলেন। অনিমেষ বলল, ডেকেছিলেন? হ্যাঁ, আজ কলেজ কর্তৃপক্ষ একটা মিটিং ডেকেছিলেন। অনেক আলোচনার পর স্থির হয়েছে যে পোস্ট গ্রাজুয়েট আর আন্ডার গ্রাজুয়েটদের একসঙ্গে হোস্টেলে রাখা চলবে না। কলেজ স্টুডেন্টদের জন্য একদম আলাদা হোস্টেল হবে এগুলো। ব্যাপারটা সামনের মাসের 1 তারিখ থেকেই কার্যকরী হবে। অনিমেষ বলল, আপনি কি আমাকে হোস্টেল ছেড়ে দিতে বলছেন? সুপার বললেন, ব্যাপারটা সেই রকমই। কলকাতার কলেজে ভর্তি হওয়ার পর থেকে এই হোস্টেলে এই বছরগুলো কেটেছে। এখন কোথায় যাবে সে? অনিমেষ জিজ্ঞাসা করল, কারণটা কি শুধু এটাই, না গত রাত্রের ঘটনাটা এর পিছনে রয়েছে? আমি ঠিক বলতে পারছি না। আপনি বলবেন না। অপ্রিয় কথা আমি বলতে চাই না। আপনাদের এই অন্যায় আদেশের বিরুদ্ধে আমরা লড়তে পারি এবং সেটা করতে আপনি বাধ্য করছেন। অনিমেষ উঠে দাঁড়াতে সুপার বলে উঠলেন, আমার কথা শোনো অনিমেষ, এ নিয়ে প্লিজ হইচই করো না। যদি স্ট্রাইক করো তাহলে কিছু ছেলের ক্ষতি হবে যারা এখনো স্কটিসে কলেজে পড়ে। তোমার তো থাকা নিয়ে কথা। আমি সেন্ট জন হোস্টেলের সুপারিনটেন্ডেন্টের সঙ্গে কথা বলেছি। ওখানে অনেক এমএ স্টুডেন্ট আছে। উনি তোমাকে একটা সিট দিতে রাজি হয়েছেন। আফটার অল, তোমার বাবা আমাকে পার্সোনালি রিকোয়েস্ট করেছেন তোমাকে দেখতে। তুমি আমার কথা রাখো। অনিমেষ মাথা নাড়ল, তারপর ধীর পায়ে বেরিয়ে এলো বাইরে। সামনের লনে দুটো ছেলে বল নিয়ে পিটোপিটি করছে। খুব শান্ত পরিবেশ এখন। ওপরে বোধহয় থম্বটো মাওতার গান বাজাচ্ছে। গত রাত্রের ঘটনার জন্য এত তাড়াতাড়ি আঘাত আসবে কল্পনা করতে পারেনি সে। সামান্য এই ব্যাপারে যদি তাকে হোস্টেল ছেড়ে চলে যেতে হয়, বড় ব্যাপারে না জানি কি হবে। একবার বিমানদার সঙ্গে আলোচনা করতে হবে। অনিমেষ দেখল ত্রিদীপ ঢুকছে। ও কাছে গিয়ে বলল, একটা ঘটনা ঘটেছে। কি? আমাকে সুপার হোস্টেল ছেড়ে দিতে বললেন।
জানতাম। জানতে মানে? অবাক পৃথিবী অবাক করলে তুমি। জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি। দুহাত নেড়ে আবৃত্তি করল ত্রিদীপ। তারপর গম্ভীর হয়ে বলল, ওরা তোমার ক্ষতি করতে গিয়ে ভালো করে ফেললো। কথাটার মানে পরে বুঝবে। আমার এই অডিও বুকটি এতক্ষণ ধরে শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমার এই অডিও বুকটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর এইরকমই অনেক অডিও বুক শোনার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পাশের যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দিও, যাতে এর পরের অডিও বুকগুলোর নোটিফিকেশন তোমরা পাও। তাহলে আজ এই পর্যন্তই। পরের পার্টটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আজকের মতন বিদায়।